একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কত টাকা খরচ হবে, কোন কোন খাতে খরচ হবে, এই সম্পূর্ণ বিষয়টা উপস্থাপন করব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করনি, তাদেরকে রিকোয়েস্ট করব এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে যুক্ত হও। পড়াশোনার সকল তথ্য পরামর্শ যথাসময়ে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। প্রথমেই তোমরা জানো যে অনলাইনে আবেদন করতে হবে। সো অনলাইনের আবেদনের ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে? 220 টাকা। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে আবেদন করবে অনলাইনে, 5টা কলেজ হোক আর 10টা কলেজ হোক, একসাথে আবেদনের জন্য 220 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, সো আমরা আগে বোর্ডের নীতিমালা অনুযায়ী তালিকাটা দেখে নিই, এরপর আমরা বাড়তি কি কি খরচ আছে সেটা আমরা জানবো। তাহলে আমরা আবেদন করে ফেললাম, এরপরে আবেদনে তুমি যেই কলেজে চান্স পাবে সেই কলেজে তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে তোমার আবেদন এবং যেই কলেজে তুমি চান্স পেয়েছো সেই আসন দুটোই বাতিল হয়ে যাবে। তাহলে নিশ্চয়ন করার জন্য আবার কত টাকা জমা দিতে হবে? 340 টাকা। এখন এই 340 টাকার মধ্যে তুমি কোন কোন খাতে দিচ্ছ সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো দেখতে পাচ্ছ এই 340 টাকার মধ্যে তোমার রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে 142 টাকা, অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমার যে রেজিস্ট্রেশন হবে সেটার জন্য এখান থেকে ফি নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে তোমার ক্রীড়া ফি নেওয়া হচ্ছে 50 টাকা, অর্থাৎ তোমরা যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করো সেখানে কিন্তু তোমাদের ফান্ডিং থাকে। এরপরে রোভার ফি আছে 15 টাকা। এরপরে আছে রেড ক্রিসেন্ট, যে সংস্থাটা তোমরা চেনো, সেই সংস্থার জন্য ফি হচ্ছে 16 টাকা। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি ফি নেওয়া হচ্ছে 7 টাকা। এরপরে বিএনসিসি ফি নেওয়া হচ্ছে 10 টাকা। আর শিক্ষক কল্যাণ তহবিলের জন্য 100 টাকা নেওয়া হচ্ছে। সো এই টোটাল 340 টাকা নেওয়া হচ্ছে নিশ্চয়ন ফি হিসাবে। আচ্ছা, এরপরে সবশেষে যেটা আসে যে তুমি আবেদন করে ফেলেছো, কলেজে চান্স পাওয়ার পর নিশ্চয়নও করে ফেলেছো, এবারে চূড়ান্ত ভর্তির পালা। সো চূড়ান্ত ভর্তিতে কত টাকা খরচ হবে সেটাও কিন্তু বোর্ডের নীতিমালায় নির্দিষ্ট করে দেওয়া আছে। এর অতিরিক্ত কোনো কলেজ ফি নির্ধারণ করতে পারবে না। তাহলে কোন কলেজগুলো কত টাকা আদায় করতে পারবে সেটার তালিকা এখানে দেওয়া আছে। যেমন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেসব কলেজগুলো রয়েছে, প্রথমেই আমরা জানবো হচ্ছে পূর্ণ এমপিও, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানে সম্পূর্ণ সরকারি হালনাগাদ আছে, পূর্ণ এমপিও আছে, সেটার জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার পূর্ণ এমপিও প্রতিষ্ঠানের জন্য বাংলা ভার্সন হোক আর ইংরেজি ভার্সন হোক, ভর্তি ফি হচ্ছে 5,000 টাকা। এরপরে ঢাকা ছাড়া অন্যান্য শহরের মেট্রোপলিটন এলাকায় 3,000 টাকা ফি, বাংলা ভার্সনের জন্য আবার ইংরেজি ভার্সনের জন্য। এরপরে জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে তার জন্য ভর্তি হচ্ছে 2,000 টাকা, এখানে বাংলা ভার্সন আর ইংরেজি ভার্সনের জন্য একই খরচ। এরপরে মফস্বল এলাকায় বা উপজেলা পর্যায়ের এলাকাগুলোতে যেসব কলেজ রয়েছে সেখানে ভর্তি ফি হচ্ছে 1,500 টাকা, সেটা বাংলা ভার্সন হোক আর ইংরেজি ভার্সন হোক। সো আমরা পূর্ণ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি ফি জেনে নিলাম। এবার আমরা জানবো নন এমপিভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে বা আংশিক এমপিভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর ক্ষেত্রে ফি কিভাবে নির্ধারণ করা হয়। সেগুলোর ক্ষেত্রে যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার যে কোনো নন এমপিভুক্ত বা আংশিক এমপিভুক্ত প্রতিষ্ঠান হয় বা কলেজ হয়, সেক্ষেত্রে বাংলার জন্য বা বাংলা ভার্সনের জন্য ভর্তি ফি 7,500 টাকা, ইংরেজি ভার্সনের জন্য 8,500 টাকা। এরপরে ঢাকা ছাড়া অন্যান্য শহরের মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনের জন্য ভর্তি ফি নিতে হবে 5,000 টাকা, ইংরেজি ভার্সনের জন্য 6,000 টাকা। এরপরে জেলা পর্যায়ে যেসব কলেজগুলো রয়েছে সেই জেলা সিটিতে আমরা কলেজগুলোতে দেখতে পাবো যে বাংলা ভার্সনে ভর্তি ফি 3,000 টাকা আর 4,000 টাকা হচ্ছে ইংরেজি ভার্সনের কলেজগুলোর জন্য। সবশেষে উপজেলায় বা মফস্বল এলাকায় যেসব কলেজগুলো রয়েছে সেসব কলেজের ভর্তি ফি হচ্ছে 2,500 টাকা বাংলা ভার্সনের জন্য আর 3,000 টাকা হচ্ছে ইংরেজি ভার্সনের জন্য। সো আমরা পূর্ণ এমপিও, নন এমপিও, আংশিক এমপিও কোন ধরনের প্রতিষ্ঠানে কিরকম ভর্তি ফি সেটা আমরা জেনে নিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমরা জেনে নিলাম। এটা হচ্ছে বোর্ডের নীতিমালার আলোকে। এর বেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান টাকা নিতে পারবে না বা ফি গ্রহণ করতে পারবে না। এখন এর বাইরে কি কি খরচ আছে চলো আমরা সেগুলো জেনে নিই। দেখো, তুমি যখন আবেদন করবে সেই আবেদন করার সময় 220 টাকা দিতে হবে। এখন 220 টাকা তুমি যদি নিজে আবেদন করো, নিজের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে যদি তুমি পেমেন্ট করো, সেই ক্ষেত্রে অল্প কিছু টাকা চার্জ নেবে, ধরো যে 5 টাকা 10 টাকা এরকম। আর যদি তুমি অন্য কারো মাধ্যমে আবেদন করো, ধরো অন্য কোনো
দোকানে গিয়ে বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে তুমি যদি আবেদন করো, সেই ক্ষেত্রে কিন্তু তারা 300 টাকা থেকে 500 টাকা নেবে। ঠিক আছে, এই টাকাটা তো তারা বোর্ডে জমা দিবে এবং তাদের সার্ভিস চার্জ সহ 300 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত চার্জ হবে। এটা হচ্ছে তোমার বাড়তি খরচ। এরপরে নিশ্চয়নের বেলাও তাই, তুমি যদি নিজে নিশ্চয়ন করতে পারো তাহলে বোর্ডের এই চার্জ জমা দিতে 5 টাকা বা 10 টাকা খরচ হতে পারে। সেটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট যেগুলোর মাধ্যমে তুমি প্রোভাইড করবে বা পেমেন্ট করবে সেগুলোর চার্জ থাকে কিছু, সেটা দিতে হবে। আর যদি তুমি কোনো কম্পিউটারের দোকান থেকে প্রদান করো বা অন্য কোনো মাধ্যমে প্রদান করো, সেই ক্ষেত্রে 350 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত তোমার এখানে খরচ হতে পারে। ঠিক আছে, এরপরে ভর্তির ক্ষেত্রেও এরকম বাড়তি খরচ আছে। যেমন এটা হচ্ছে যে ধরো ভর্তির ফি হচ্ছে 5,000 টাকা। এর বাইরেও ধরো অনেক কলেজ 1 বছরের বেতন একসাথে নিয়ে নেয়। সো এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা একসাথে হয়ে যায়। ঠিক আছে, সো বেতনগুলো অনেক সময় একসাথে নিয়ে নেয়। সো নিলে এই 5,000 টাকার সাথে বেতনগুলো অ্যাড হলে অনেক টাকা হয়ে যায়। যেমন ধরো আমরা মফস্বল শহরের যদি একটা ছোট্ট একটা কলেজ ধরি, ধরো যে মফস্বল এলাকায় 1500 টাকা বা 2,500 টাকা। সো 2,500 টাকার সাথে যদি 1 বছরের বেতন যোগ করা হয় তাহলে কিন্তু এখানে বাড়তি অনেক টাকা হচ্ছে। সো বেতনটা আগে নিয়ে নেওয়া হলে কি হবে, পরীক্ষার সময় শুধুমাত্র পরীক্ষার ফি দিলেই হবে, অর্ধবার্ষিকের সময় আর বার্ষিকের সময় তখন আর বেতন দিতে হবে না। আর অনেক কলেজগুলো ভর্তির সময় শুধু ভর্তির টাকাই নিবে আর পরীক্ষার সময় তারা পরীক্ষার ফি এর সাথে বেতন নিবে। ঠিক আছে, সো কোথায় কি কি খরচ হতে পারে সেগুলো আমরা জানলাম। আবার আরেকটা বিষয় থাকে, ভর্তির সময় যেই কাগজপত্রগুলো লাগে, যেমন প্রশংসাপত্র, মার্কশিট, এরপরে নিজের আরো কাগজপত্র যেগুলো লাগে, ধরো ছবি তোলা, এরপরে জন্ম নিবন্ধন, এইসব কাগজগুলো করতে, এসব কাগজগুলো সংগ্রহ করতে, এসব কাগজগুলো রেডি করতে এখানেও কিন্তু আনুষঙ্গিক কিছু খরচ থাকে। তো সেই খরচের ব্যাপারটাও তোমাকে মাথায় রাখতে হবে। সো কলেজে ভর্তি সংক্রান্ত কোন খাতে কোন ধাপে কত টাকা খরচ হবে এই বিষয়গুলো আমরা তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম, যাতে আর্থিকভাবে তোমাদের একটা প্রস্তুতি থাকে। সো আশা করি আজকের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে সবাই এই বিষয়গুলো আগে থেকে জেনে আগে থেকেই প্রস্তুত থাকতে পারে। সো সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।